বাহ, এটা কি নাম জানো? আর ওর পাটা একটু সোজা হবে, গোমুখাসন। বাহ বাহ, খুব সুন্দর করেছে দেবজির ছবি। আর বৃক্ষাসন, খুব সুন্দর করেছে। আর শীর্ষাসন, বাহ। আর খুব সুন্দর। আচ্ছা, ভিতরে আগুনগুলোকে টেনে বার করতে হবে। বলো তুমি কি পারো, চলেছো। আচ্ছা, পদ্মাসন, পদ্মাসন। তারপর সবাই হাততালি। আর গোমুখাসন। আর বৃক্ষাসন। আর বাহ, সুপ্ত বজ্রাসন। বাহ, চক্রাসন। আর খুব সুন্দর। কি নাম জানো? অন্বেষার জন্য, অন্বেষা কবিরাজের জন্য আবার জোরতাল হাততালি। আর কে কি জানে নিচে উপরে? আর কে কি জানে? আর কে কি ব্যায়াম জানে? সুমিত গলায় দেখাবে এবার। পদ্মাসন, হাততালি। তারপর সুমিত। বৃক্ষাসন, পাটা এরকম সোজা হবে। বৃক্ষাসন। চক্রাসন, চক্রাসন। গোমুখাসন। তারপর বাহ, কি নাম জানো? সুমিত গড়ায়। সুমিতের জন্য একবার জোরতাল হাততালি। আচ্ছা, আর কে কি জানে? আর কে কি ব্যায়াম জানে? এই তুই কিছু জানিস মনে হচ্ছে। উঠায় উঠায়, জানি দেখাচ্ছি না, লজ্জা করছি। লজ্জা কিসে? মেয়েরা আজকে এপ্রনে আকাশে চড়ছে, মেয়েরা আজকে ট্রেন চালাচ্ছে, মেয়েরা আজকে আমাদের ভারত মাতা, আমাদের দেশের নাম, আর কোনো দেশের নাম মা দিয়ে নয়। বাহ, কি নাম? নাম বল। দিশা। দিশার জন্য হাততালি। তারপর ঠিক আছে, চক্রাসন। তারপর বৃক্ষাসন। তারপর আচ্ছা, গোমুখাসন। যে পা উপরে থাকবে সেই হাত উপরে থাকবে। বাহ। তারপর ভয় কেন করছিস তোরা? লজ্জা কিসে? বাহ, অঙ্কিতা ভালো ব্যায়াম দেখালো। আচ্ছা, পদ্মাসন। তারপর চক্রাসন। চক্রাসন। তারপর ঠিক আছে, আর কে কি জানে? যে যা জানি, একটা শিখলেও একটা, কিছু তো অন্তত শিখেছি। যে যা জানি, চলে এসো। কে কি ব্যায়াম জানে চলে এসো। এই দীপ চলে আয়। দীপ আয়। দীপ এসে গেছে এবার। দীপ দেখবো কি কি জানে। দীপ দীপ খুব সুন্দর। তারপর দীপ আর কি জানো? তারপর এখানে স্লিপ হচ্ছে, দেখিস পড়িস না। তারপর বাহ, এক হাতে
জোরতাল হাততালি হবে, দীপের জন্য হাততালি। তারপর দীপ আর কি জানি, আচ্ছা দেখি একটু শর্ট কাটে যেগুলো জানিস সেগুলো দেখা। এখানে মাটি নয় কিন্তু শান। আচ্ছা আর কেউ কিছু জানি আমরা? আর কেউ কিছু? আর কেউ কিছু? চল দিয়া চলায়, দিয়া দিয়া চলায়, এই দিয়া দেখা কি জানিস, কি জানিস চলা দিয়া। আচ্ছা আপনারা একটু সামনে বসে যাবেন, আধ ঘন্টার জন্য আপনাদেরকে অনুরোধ। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যাক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধৌ সমভূত্বা সমত্তং। বসে যাবেন, সমত্তং যোগ উচ্চতে। যারা ওখানে দাঁড়িয়ে আছেন রিকোয়েস্ট করবো বসে যান, আজ কিছু শিখে যান। আমরা সময় নষ্ট করব না, আমরা সময় সৎ ব্যবহার করব। আজকে আমাদের গঙ্গারামপুর গ্রামে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নমন এবং ছোট ছোট ভাই বোনদের আমার হৃদয়ের ভালোবাসা। আজকে সঙ্গে আজকে পূর্ণিমার দিন, সঙ্গে গুরু নানকেরও জন্মদিন। আমার খুব ভালো লাগছে যে ছোট ছোট এরা অন্তত কিছু শিখেছে, কিছু আসন শিখেছে। যদি এদেরকে ট্রেনিং দেওয়া যায়, যদি ঠিকঠাক মাটি জল বাতাস পায়, তাহলে আশা করি এদের উর্বরতা বাড়বে, এক একটা গাছ বটবৃক্ষের মতো হতে পারে। তো চলুন আজকে আমি কিছু কিছু অংশ আলোচনা করব যেগুলো আমাদের সমস্যায় আমরা ভুগি। আমরা গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যায় কে কে ভুগি একটু হাত তুলবো না? কার কার বাড়িতে গ্যাস অম্বল অ্যাসিডিটি রুগী আছে? আচ্ছা কেউ হাসবেন না, কারণ এর সমস্যা প্রত্যেক বাড়ি। কার সমস্যা? আমার ঠাকুমা। ঠাকুমায়ের সমস্যা। দেবজি ঠাকুমায়ের সমস্যা। আচ্ছা ঠাকুমায়ের কবে থেকে সমস্যায় ভুগছে? আচ্ছা, তো এই যে গ্যাস অম্বল বদহজম এই সমস্যার জন্য কি করে বাঁচা যায় এবং কি কি আয়ুর্বেদিক ওষুধ আছে আজকে আপনাদেরকে দেখাবো। একদম একটা টাকা আমাদের খরচা হবে না। আমাদের বাড়িতে ওষুধপত্র আছে কিন্তু আমরা জানি না। এবং আমি অনুরোধ করব যে এই যে যারা কচি কাঁচা যারা এখানে ব্যায়াম দেখিয়ে গেল, যারা মা বাবা এসছেন, তাদেরকে বলবো যে এদেরকে ভালো করে শেখান, ট্রেনিং দেন, এদেরকে উপযুক্ত শিক্ষা দিলে কোনো রকম রোগ হবে না। আজকে এত রোগের কারণ হচ্ছে আজকে আমরা কেউ শরীর চর্চা করি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা করে তাস খেলে গল্প করে সময় কাটাচ্ছি, অথচ কেউ শরীর চর্চা করি না। এই জন্য বলবো, আপনাদেরকে অনুরোধ করব, গঙ্গারামপুর গ্রামে যে যেখানে আছেন আসুন, আজকে অন্তত কিছু আমরা আলোচনা করব, শিখব। চলুন। গ্যাস অম্বল অ্যাসিডিটি পেটের সমস্যা, একে আয়ুর্বেদিক ভাষায় বলা হয় পিত্তের সমস্যা। গোটা আয়ুর্বেদ শাস্ত্র যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখব বাত পিত্ত কফ এই তিনটের সমস্যার জন্য আমাদের রোগ হয়। বাতের সমস্যার জন্য আমাদের বেদনা দেখবেন শীতকালে সব থেকে বেশি হয়। হাঁটুর বেদনা, জয়েন্ট পেন, স্পন্ডলাইসিসের সমস্যা সব থেকে বেশি হয় এই শীতকালে, বাতের সমস্যা। এরপর পিত্তের সমস্যা, পিত্ত মানে গ্যাস অ্যাসিডিটি, এই পেটের যাবতীয় সমস্যা হচ্ছে পিত্তের সমস্যার জন্য হয়। এবং এছাড়াও তো আমাদের নানা রকম কফের সমস্যার জন্য হাঁচি, শ্লেষা এসব আছে। তো আমি প্রথমে কতগুলো আজকে আপনাদেরকে পশ্চার অর্থাৎ ব্যায়াম দেখিয়ে দিচ্ছি যেগুলো গ্যাস সারানোর জন্য আমাদের কাজে লাগবে। এরপর আমি মেডিসিনে আসছি ধীরে ধীরে। তো দেখো, যারা যারা ব্যায়াম দেখালে, খুব সুন্দর ব্যায়াম দেখালে, এদিকে পা দিলে তো তোমাদের দিকে যাবে। তোমরা কাজ করো, এই দিকটাতে চলে এসো, পাটা এদিকে দিলে তোমাদের দিকে পা যাবে। তো প্রথম যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি, এই ব্যায়ামটার নাম হলো পবন মুক্তাসন। ব্যায়ামগুলোর নাম ঠিকঠাক জেনে নেবেন। পবন মুক্তাসন, পবন মানে বায়ু, মুক্ত মানে হচ্ছে বের করে দেয়। এটা দু পা দিয়েও করা যায়, এক পা দিয়েও করা যায়। যার যার গ্যাস অ্যাসিডিটি প্রচুর পরিমাণে আছে, এই আসনটা করব আমরা। পবন মুক্তাসনের নাম, এক পা দিয়ে করতে পারি বা দু পা দিয়েও করা যায়। যারা যারা ছোট ছোট কচি কাঁচা আছো অবশ্যই তারা এই ব্যায়ামটা পারবে। কি নাম বললাম এই আসনটার? কি নাম বললাম? পবন মুক্তাসন। মনে থাকবে কি নাম বললাম? পবন মুক্তাসন। ঠিক আছে।
তো এইটা গ্যাসের জন্য খুব দরকার। এরপর দেখো যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি, পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন। পাদাঙ্গুষ্ঠ মানে পায়ের আঙুল, নাসা স্পর্শাসন মানে হচ্ছে নাকে স্পর্শ করা। এটা এক পা দিয়েও করা যায়, দু পা দিয়েও করা যায়, এক পা দিয়েও করা যায়, দু পা দিয়েও করা যায়। এরপর যে ব্যায়ামটা দেখাচ্ছি উত্তান পাদাসন। পাদাসন মানে হচ্ছে পাদ মানে হচ্ছে পা, সংস্কৃততে পাদ মানে পা, উত্তান মানে তোলা, হালকা একটু এইভাবে। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু আপনি বাড়িতে করলে বুঝতে পারবেন গোটা বডি কেঁপে যাবে আপনার। অর্থাৎ পাটা ততটাই তুলবো যাতে আমি আমার মুখ দিয়ে চোখ দিয়ে দেখতে না পাই। একে বলা হয় উত্তান পাদাসন। এবার স্কন্ধর আসন। এই যে আসনটা দেখছেন স্কন্ধর আসন, এটাও গ্যাসের পক্ষে খুবই ভালো। তো দেখুন এই আসনগুলো আমরা গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য আমরা করতে পারি। সবাই একটু মেরুদণ্ড সোজা করে বসো তো, সবাই একটু মেরুদণ্ড সোজা করে বসো তো। তো চলো, গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য আমাদের বাড়িতে কি কি মেডিসিন আছে আজকে আমরা দেখব, যেগুলো আমাদের বাড়িতেই আছে। দেখুন এইটার কি নাম আমরা কেউ জানি? দেখি এইটার কি নাম? কার কার বাড়িতে আছে হাত তোলো না একটু। আচ্ছা মাসিমার বাড়িতে আছে, তোমাদের বাড়িতে সবার আছে। আচ্ছা এটা কি কাজ হয় গো? এটা কি কাজে লাগে? বাড়িতে তো সবার আছে, এবার কি কাজে লাগে? পা ফাললে লাগানো হয়। আচ্ছা আর মাথায় নেয়, আর মুখে লাগানো হয়, আর হাসবে না কেউ, যে যা জানো তাই বলবে, যে যা জানেন তাই বলবেন। নইলে জানানোর জন্য আজকে আসা হয়েছে। আমাদের আজকে এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামকে সচেতন করা। আমাদের এই যে এত রোগে ভুগছি, আমরা ভুগবো না। এবার দেখুন, যে যে জানেন সে জেনে নেন, যে না জানেন তিনিও জেনে নেন কি কাজে লাগে। দেখুন এবার ইনি বলছিলেন যে কি দেওয়া হবে, দেখুন এবার কি কি দেওয়া হবে আপনাদেরকে। এই যে দেখুন এটা কি কাজে লাগে দেখুন। এবার সবার বাড়িতে আছে, কিন্তু আমরা কেউ এর ব্যবহার আমরা জানি না। ঈশ্বরের সৃষ্টি ন্যাচারাল জিনিস। দেখুন যে জটা কাজ বলেছেন সবই ঠিক বলেছেন, ন্যাচারাল জিনিস। গায়ে লাগালে চামড়ার গ্লেজ বাড়বে, কোনো রকম ক্রিম আপনাদেরকে কিনে এনে লাগাতে হবে না, যেটা এই বোন বলছিল যে এরকম হয়। তো কিছুক্ষণ লাগালে দেখবেন একদম গায়ে শুকিয়ে যাবে কিছুক্ষণ লাগালে। এবং এর আরও একটা সব থেকে ভালো কাজ হচ্ছে যেটা বলেছিলাম, খেলে আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হবে না। এই যখন আমি খাচ্ছি, আজ 25 বছর ধরে আমি ব্যবহার করছি, একটা পয়সা ডাক্তারকে দিতে হয় না। খাবো সকালবেলায় খালি পেটে। গ্যাস অম্বল অ্যাসিডিটি যে যে ভুগছেন, আমি অনুরোধ করবো, রিকোয়েস্ট করব, এই যে ছ্যা বললো না, আজকে আমরা কি কি খাই? পেপসি খাই, কোকা কোলা খাই, লিমকা খাই, মিরিন্ডা খাই, কুরকুরে খাই, লেজ খাই। তো আমরা জানি কি এর মধ্যে কি আছে? একটুখানি বলবেন না? পেপসির মধ্যে কি আছে একটুখানি বলবেন না? যেগুলো কিনে এনে আপনাদের ছেলেদেরকে খাওয়ান। এই পেপসি যেটা বাজার থেকে কিনে নিয়ে আসছেন, এর মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড কী করে? যেটা আমরা ছেড়ে দিই, সেইটাকে কিনে এনে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। মানে ওই পেপসির ভিতরে যদি আপনি একটা মরে যাওয়া প্রাণীর হাড় ভরে দেন, তাহলে কিছুক্ষণের মধ্যে গলে যাবে, 7 দিনের মধ্যে সেই প্রাণীর হাড়টা গলে যাবে। চিন্তা করে দেখুন, ওই জিনিস আমি আমার বাচ্চাকে, আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন। মানে ক্যান্সার হবে না তো কি হবে? গ্যাস হবে না তো কি হবে? স্পন্ডালাইসিস হবে না তো কি হবে? কুরকুরে লেজ কে কে খাও? একটু হাত তুলবে না দেবজি? যারা যারা কে কে খাও কুরকুরে লেজ? আচ্ছা জানো কুরকুরে লেজের মধ্যে কি আছে? মায়েরা যারা কিনে এনে দেন তারা জানেন কি আছে? দেখুন আমরা আমাদের বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছি জানি না। রোগ কেন হচ্ছে দেখুন ভালো করে। এই যে কুরকুরে লেজ যেগুলো বাচ্চাদের অতিরিক্ত প্রিয়, এইগুলো দেখবেন যে লম্বা লম্বা থাকে, আগুনে ধরবেন দেখবেন শীষের মতো গলে গলে পড়ছে। পরে কি পরে না দেখবেন, আজকে টেস্ট করে বাড়িতে গিয়ে বিষাক্ত চর্বি মিশিয়ে এগুলো তৈরি করা হচ্ছে।
আপনার সন্তানকে পঙ্গু করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। সেই জন্য সচেতন হন। সেই জন্য বলছি অ্যালোভেরা খাও, যে তুমি অক করছিলে না, তো সেই জন্যই বলছি আমি 25 বছর ধরে ব্যবহার করছি এই জিনিস। যাদের যাদের চুল উঠে যাচ্ছে, চুলের গোড়ায় লাগালে চুল উঠবে না। যাদের যাদের চামড়ার স্কিনের সমস্যা আছে, এ বললো যে পায়ে লাগালে পা ফাটে না, রাত্রে শোয়ার সময় পায়ে লাগিয়ে নেবেন। চামড়ার মধ্যে ব্যবহার করবেন গোটা গায়ে। আমি যখন 2008 সাল রবীন্দ্র ভারতীতে MA করছি, তখন আমার প্রেসার কুকার বাস্ট হয়ে এই দিকে পুরো মুখ পুড়ে গেছিল। 2008 সালের কথা বলছি, আজ থেকে কয়েক বছর আগেকার কথা। তো শুধু অ্যালোভেরা, ডাক্তারির মেডিসিন কিছু নেওয়ার পর শুধু অ্যালোভেরা লাগিয়ে পুরো আজকে স্কিন আমার ঠিক আছে। আর কোনো জিনিস আমি ব্যবহার করি না। শীতকালের জন্য হয়তো বোরোলিন বা কিছু একটা ব্যবহার করতে হলো, বাকি কোনো সময়ের জন্য কোনো না। গোটা বডিতে আপনি ইউজ করতে পারেন অ্যালোভেরা। আজকে জেনে যান ভালো করে এই অ্যালোভেরার কী গুণ। অ্যালোভেরা স্কিনে লাগালে স্কিনের গ্লেজ বাড়বে, চুলে লাগালে চুল পড়বে না, পেটে লাগালে পেটে গ্যাস, পেটে যদি আপনি খান তাহলে গ্যাস অম্বল বদহজম হবে না। এইগুলো সকাল সকাল ছেড়ে দিয়ে কি খাচ্ছি আমরা? চা। কে কে চা খায় একটু হাত তুলবো না? দেবজিৎ, একবার দেখি তো চা খাওয়ার চাখর কতগুলো আছে। এই যে দেখুন, এই যে সকাল সকাল না হাত নামাও তোমরা। এই যে চা খাওয়াচ্ছেন, চায়ের মধ্যে কি আছে জানেন? চিনি হচ্ছে মারাত্মক বিষ। চিনির মধ্যে যে সাংঘাতিক উপাদান আছে মার্কার, যেটা বারুদের মধ্যে ব্যবহার করা হয়। বারুদের যে উপাদান ব্যবহার করা যায় সেটা চিনির মধ্যে ব্যবহার করা হয়, মার্কারি। তো চিন্তা করে দেখুন, এই বিষাক্ত জিনিস, এই চিনি। চা খেলে চায়ের সব থেকে খারাপ গুণ হচ্ছে আপনার খিদে লাগবে না। খিদে পাবে তখন একবার চা খেয়ে দেখবেন, চা খেয়ে খিদে লাগবে না। এই সমস্ত বাচ্চাদেরকে চা খাওয়াবেন না, বারবার বলছি। সকালে চায়ের পরিবর্তে আদা, তুলসী পাতা, গোলমরিচকে ফুটিয়ে সেই জল পান করান। সারা জীবন ঠান্ডা লাগবে না, খিদে লাগবে খুব ভালো। বাচ্চাদের জীবনগুলোকে নষ্ট করে দেবেন না। সেই জন্যই বললাম, জীবনে রোগ হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে ডাক্তার নেই, হসপিটাল নেই, সেটা নয়, জ্ঞানের অভাব। গীতাতে বলা হচ্ছে, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যাতে তৎসং যোগ সংসিদ্ধিম কালেন আত্মনে বিদ্যতি। জ্ঞানের মতো পবিত্র জিনিস কিচ্ছু নেই। আর আজকে আমাদের সব থেকে রোগ হওয়ার, সংসারে অশান্তি লাগার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের জ্ঞান নেই। কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি শুনছি, কার সঙ্গে মিশছি, কোথায় আমার যাওয়া দরকার, কোনো রকম হুঁশ বুদ্ধি আমার নেই। সেই জন্যই সংসারে এত অশান্তি, পরিবারে এত অশান্তি, শরীরে এত রোগ, এত সমস্যা আমাদের। সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই অ্যালোভেরা আপনি ব্যবহার করুন। আরও কতগুলো মেডিসিন আপনাদেরকে ছটপট আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেল গাছ আপনাদের গ্রামে সবার আছে। দেখুন, আমি এটা বেলের চোকা নিয়ে এসেছি, বেলটাকে মোরব্বা বানিয়েছি, বেলের চোকাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি রোদে শুকিয়ে। যখন আপনার সমস্যা হবে, এই বেলটার চোকাটাকে বা গোটা বেল সিদ্ধ করে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। বেল পুড়িয়ে খেতে পারেন, বেলের মোরব্বা খেতে পারেন। বেলের ছালটাকে জলে সন্ধ্যেবেলায় ভিজিয়ে দেন, সকালবেলায় সেই জল পান করুন। আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি মিটে যাবে। ডাক্তারখানায় গিয়ে অ্যান্টাসিড কিনে আনতে হবে না। একটা ওষুধ খাবেন তো আর একটা রোগ ডেকে নিয়ে আসবে। ওষুধ আমাদের ভিতরের অঙ্গকে নষ্ট করে দেবে ভালো করার পরিবর্তে। কারণ ওষুধের ওটা সবার জন্য নয়, কিন্তু ওই পাওয়ার আপনার শরীর নাও নিতে পারে। এই জন্য বেল খান, বেল বা গ্রামে বেল আছে, নইলে বেল গাছ লাগান। আপনার বাড়িতে বেল গাছ লাগান, নইলে পাড়ায় বেল গাছ লাগান। এরপর আরও ভালো ওষুধ দেখিয়ে দিচ্ছি। দেখুন, ত্রিফলা নাম শুনেছি কেউ? দেখাচ্ছি। দেখুন, ত্রিফলা আজকে 20 বছর ধরে ব্যবহার করছি। ত্রিফলা কোনো রকম গ্যাস, অম্বল, অ্যাসিডিটি রোগে আমরা ভুগি না। কেন? মেডিসিন। দেখুন, আমাদেরকে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে বহেরা, এটার নাম হচ্ছে হরিতকি। হরিতকিটা সবাই আমরা চিনি, পুজোর জন্য আমাদের লাগে হরিতকি। আর এটা হচ্ছে আমলকি। আমলকি আমি কাঁচা ফলটা আনতে পারিনি, এটা কেটে শুকিয়ে নিয়েছি আমি। আমার বাড়িতে গাছ আছে, এটাকে শুকিয়ে নিয়েছি। এই তিনটেকে একসঙ্গে বলা হয়, তিনটে ফলের একসঙ্গে নাম হচ্ছে ত্রিফলা। তো কখন খাবো, কিভাবে খাবো? দেখুন, কাঁচা ফল এখানে দেখবেন দশহরা দোকানে কিনতে পাওয়া যায়, নিয়ে আসবেন কিনে। সন্ধ্যাবেলায় 2-3 কুচি এই বহেরা, 2-3 কুচি হরিতকি আর আমলকি ভেজাতে দিন, দিয়ে সকালবেলায় উঠে সেই জলটা পান করুন। আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হবে না। আপনাদেরকে অনুরোধ করব যে এই প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন, প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন, নইলে ওষুধের দ্বারা রোগ সারবে না। আজকে তো প্রচুর ওষুধ, আজকে তো প্রচুর ডাক্তার, তাহলে এত রোগ কিসে?
আজকে তো আগের থেকে অনেক ডাক্তার বেড়েছে কি কমেছে? ওষুধ বেড়েছে কি কমেছে? বলো, রোগ বেড়েছে কি কমেছে? কেন কমে যাওয়া দরকার ছিল না? রোগ বেশি, ওষুধ বেশি, ডাক্তার বেশি, তাহলে তো রোগ কমে যাওয়া দরকার ছিল। আজকে একবার হাত তুলুন তো দেখি কার বাড়িতে রুগী নেই। একবার হাত তুলবেন যে আমার বাড়িতে কোনো রুগী নেই, একবার হাত তুলবেন যে যতদূর যাচ্ছে। তোমার বাড়িতে কোনো রুগী নেই? আচ্ছা, কার কোনো সমস্যা নেই? আচ্ছা, তোমার বাড়ির কে কে লোকজন আছে একটু ডেকে নিয়ে এসে তো দেখি। কি রোগ আসে না কি নেয় একবার দেখি। এবার ডেকে নিয়ে এসো, মা বাবা যে যেখানে আছে ডেকে নিয়ে এসো। কি গো, বাড়ি থেকে রুগী নেই? কি রুগী আছে না নেই? আছে না নেই রুগী? তাহলে একটা গ্রামের একটা লোক বলুন আমার বাড়িতে কেউ অসুস্থ নেই, একটা লোক হাত তুলুন সাহস করে দেখি। ক্ষমতা নেই। আমরা শুধু আজকে গঙ্গারামপুর গ্রাম বলে নয়, আজকে এই কলেশ্বর খণ্ডের পুরো এলাকা ঘুরছি। কালকে গিয়েছিলাম দেরিয়াপুর স্কুলে আমরা অনুষ্ঠান করেছি। এরপর এই দিকে পুরো এই গ্রামগুলো আমরা ঘুরছি, যত গ্রাম আছে। একটা কারোর সাহস নেই হাত তোলার। তাহলে আজকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে রোগ। আচ্ছা মাসিমা, আপনার ছেলে বলছে নাকি আমার বাড়িতে কোনো রুগী নেই, তাই সত্যি? আচ্ছা আপনাকে বলুন যে আপনার বাড়িতে কোনো রুগী আছে কি নেই? তাহলে যে তুমি বললে আমার বাড়িতে কোনো রুগী নেই। আচ্ছা বসে যান, সময় খুব কম, বসে যান ফটাফট। মাসিমা এসছেন, সামনে বসে যান ফটাফট। আজ অনেকগুলো জিনিস করতে হবে, অনেকগুলো জিনিস দেখাতে হবে। তাহলে গ্যাসের জন্য বললাম, কিছু বুঝতে পারলেন কি পারলেন না? এবার চলুন, থাইরয়েডের সমস্যা কার কার আছে? থাইরয়েডের সমস্যা কার কার আছে একটু হাত তুলবেন, আগে দেখে নেবো। থাইরয়েডের সমস্যা কার কার আছে? আচ্ছা, মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা এবার একটু বলে দিই থাইরয়েডের সমস্যা। আচ্ছা যারা ওখানে দাঁড়িয়ে আছেন একটু বসুন না, ভালো লাগবে। আপনাদের ক্ষতি কিছু করব না, আপনাদের উপকারই করব, ক্ষতি কিছু করব না আপনাদের। একটু বসুন না, আমাদেরও ভালো লাগবে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন বিচ্ছিরি লাগছে। তো আমাদের দেখুন আগে থাইরয়েডের কি, থাইরয়েড কি করে বুঝবো থাইরয়েড হয়েছে, থাইরয়েডের সিমটম কি একটুখানি বুঝে নেন। আমাদের গলায় একটা থাইরয়েড গ্রন্থি আছে, প্রত্যেকের আছে দেখুন থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থিটাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। কথা বলবেন না, শুনে নেন তাড়াতাড়ি। এরপর আমাদের কোন গ্রামে যাবো যেন? এরপর আমাদের 6টা থেকে আবার বিন্নগুড়ি গ্রামে অনুষ্ঠান আছে। সুতরাং আমরা ঘুরে বেড়াচ্ছি মানুষকে বাঁচানোর জন্য। এক এক দিনে 3-4টা করে প্রোগ্রাম করতে হচ্ছে মানুষকে জাগানোর জন্য। ঘুমিয়ে আছে মানুষ, জানেই না, অসুস্থ, প্রত্যেক বাড়িতে বাড়িতে অসুস্থ, গ্রামে গ্রামে অসুস্থ, ডাক্তারখানা ভরে যাচ্ছে, পকেটে পয়সা নেই, মরে যাচ্ছে লোক, অথচ জ্ঞানের অভাবে মানুষ মরে যাচ্ছে। সেই জন্যই আজকে আমরা এই শাখার মাধ্যমে প্রচার করছি মানুষকে কীভাবে সুস্থ রাখা যায়। কিছু পাচ্ছেন আপনি না পাচ্ছেন না? উনি বলছেন কি দেওয়া হবে সব ভাঁওতাবাজি। তো বললাম না, ভাঁওতাবাজি নয়, আজকে কিছু আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আমাদের এই যে থাইরয়েড গ্রন্থি, এখান থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন যদি বেশি নিঃসৃত হয় একে বলা হাইপার থাইরয়েডিজম, এর জন্য শুকিয়ে যেতে পারে। এই হরমোন যদি কম নিঃসৃত হয় একে বলা হাইপোথাইরয়েডিজম, এর জন্য মোটা হয়ে যেতে পারে। তো আপনার বাড়িতে কে আছে, এবার কি হচ্ছে আমাকে বলুন, শুকিয়ে যাচ্ছে না মোটা হয়ে যাচ্ছে? আচ্ছা আপনি বলে দেন না কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে চলুন। তাহলে দেখুন, কেউ হঠাৎ মোটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই থাইরয়েডের জন্য কিন্তু হতে পারে। কেউ শুকিয়ে যাচ্ছে, থাইরয়েডের জন্য কিন্তু হতে পারে। শুধু শুকিয়ে যাচ্ছে তার কারণ অন্য কিছু না, অন্য কিছু হতে পারে। সুতরাং ভালো করে যাঞ্চ করে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো দেখুন, এই থাইরয়েডের সমস্যা যার যা রয়েছে, আমি আগে ব্যায়ামটা দেখিয়ে দিচ্ছি। যারা বয়স্ক আছেন তাদের পক্ষে তো করা একটু মুশকিল, যাদের কম আছে তাদেরকে, যারা বাচ্চা আছে, দেখুন এর প্রথমে দেখাচ্ছি সর্বাঙ্গাসন। এই আসনটার নাম সর্বাঙ্গাসন। এটা যদি পিছনের দিকে দিই তাহলে হয়ে যাবে হলাসন। এই আসনটার নাম হলাসন। গলায় চাপ পড়ছে থাইরয়েড গ্রন্থিতে। এটা যদি কেউ মোটা থাকে তাহলে একসঙ্গে করে নিতে পারি। যে মোটা আছি কমানোর জন্য এটা করতে পারি।
তাহলে থাইরয়েডের জন্য যে ব্যায়ামটা আমি আপনাদেরকে দেখালাম সর্বাঙ্গাসন এবং হলাসন, দুটোই গলার এই অংশে চাপ পড়ছে। তো যাদের যাদের বাচ্চা ছেলেদেরকে অভ্যাস করাবেন, ওদের কোনো এখন রোগ নেই, ওরা একদম মাটির পাত্রের মতো যেমন তৈরি করবেন সেরকম হবে। আমার এসে খুব ভালো লাগলো, আমি অনেক গ্রামে গেছি এরকম পাইনি, বাচ্চারা ব্যায়াম করতে দেখতে পাইনি, কিন্তু এদেরকে যদি উপযুক্ত ট্রেনার দিয়ে করানো হয় প্র্যাকটিস, এরা কিন্তু অনেক উঁচু জায়গায় যেতে পারে। আমি গঙ্গারামপুর গ্রামের মানুষকে ধন্যবাদ জানাই যে আপনাদের ছেলেরা কিন্তু অনেক কিছু জানে, সুতরাং এদেরকে যদি আর একটু জানানোর ব্যবস্থা করা হয় তাহলে এরা কিন্তু অনেক উঁচু জায়গায় যেতে পারে। কারণ এরা সবে মাত্র অঙ্কুর ফুটে বেরোচ্ছে, এদেরকে যদি উর্বর মাটি, হাওয়া, বাতাস দেওয়া যায় এক একটা বটবৃক্ষের মতো হতে পারে প্রত্যেকেই। তো চলুন আমরা থাইরয়েডের জন্য এবার কিছু ওষুধ দেখে নেবো। ধনে হচ্ছে থাইরয়েডের সব থেকে ভালো ওষুধ। মাসিমা আপনার কার হয়েছে বলছেন, ধনে খেতে হবে। কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, কতটা খাবো? চলুন, এই শীতকালে প্রচুর ধনে পাতা পাওয়া যায়। 10-15টা ধনে পাতাকে ভালো করে সকালে থেন্দে নিয়ে ভালো করে ফুটিয়ে 1 গ্লাস জলকে হাফ গ্লাস করে ঠান্ডা করে খেতে হবে। এটা থাইরয়েডের জন্য। এবং থাইরয়েডের জন্য একটা প্রাণায়াম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, উজ্জায়ী প্রাণায়াম। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাতে হবে, এটা হচ্ছে থাইরয়েডের জন্য। লাইভ করে দিচ্ছে। এই দেখুন এই অংশের চাপ পড়ছে, আবার বলছি গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাতে হবে। তো এইটার নাম হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম। যার যার থাইরয়েডের সমস্যা, তাহলে পাতলা হয়ে যেতে পারে, মোটা হয়ে যেতে পারে, এগুলো সব কিন্তু থাইরয়েডের সমস্যার জন্য হচ্ছে। যদি আপনার বাড়ির কেউ এরকম হচ্ছে বা কারোর মধ্যে এরকম প্রবণতা দেখা দেয়, তাহলে অবশ্যই এই প্রাণায়াম এবং ব্যায়ামগুলো করার কথা বলবেন, এই মেডিসিনগুলো খাওয়ার কথা বলবেন। এবার আমি চলে আসছি যে ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যার কথা। কার কার কোমরের সমস্যায় কে কে ভুগছেন একটু হাত তুলবেন। কোমরের সমস্যা কার কার আছে? তোমার কোমরের সমস্যা আছে? আচ্ছা, তোমার দাদুর। আর কার কার আছে মাসিমা? আপনার কোমরের সমস্যা। আচ্ছা, আমাকে বলুন যে স্পন্ডেলাইসিসের সমস্যা কারোর আছে এখানে? স্পন্ডেলাইসিস, ঘাড়ের সমস্যা, ঘাড় ব্যাকাতে সমস্যা হয়, স্পন্ডেলাইসিস কার আছে মাসিমা? আপনার। কতদিন থেকে ভুগছেন আপনি দেবজি? কতদিন? 2 বছর থেকে। এখন সমস্যাটা কেমন? এখন কি নড়াতে পারছেন না নড়াতে পারছেন? আচ্ছা, আর কার স্পন্ডেলাইসিস কার আছে? আচ্ছা, হাঁটুর সমস্যা কার আছে? হাঁটুর সমস্যা। তাহলে ভালো করে দেখুন, এইটুকু বাচ্চাদেরও অনেকে স্পন্ডেলাইসিসের সমস্যা দেখা যাচ্ছে, কোমরের সমস্যা দেখা যাচ্ছে, হাঁটুর সমস্যা দেখা যাচ্ছে। আমি 3টে সমাধান একসঙ্গে করছি। আগে ব্যায়ামগুলো দেখিয়ে নিচ্ছি, তারপর ওষুধের কথায় আসছি। কোমরের সমস্যায় যে যে ভুগছেন, দেখুন যার কোমরে ব্যায়াম একবার হয়ে যাচ্ছে সে আর ব্যায়াম কী করে করবেন? তাই যখন সুস্থ আছেন তখন থেকে শুরু করুন, নইলে মরতে যাওয়ার আগে আর ব্যায়াম কী করে করবেন আমাকে বলুন। আপনাদের গ্রামে কখনো এই ধরনের অনুষ্ঠান হয়েছে? কোনো মানুষ এসে সচেতন করেছে? করেনি। আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? আপনাদের উপকার হচ্ছে না অপকার হচ্ছে? ভালো লাগছে। তো চলুন, কোমরের সমস্যার জন্য কিছু কিছু ব্যায়াম আমি দেখে দিচ্ছি। বসে যান, সামনে বসে যান, সামনে বসে যান। দেখুন, কোমরের সমস্যার জন্য প্রথম দেখাবো চাক্কি পেশা। আগেকার দিনে আটা পিসতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এটার নাম হচ্ছে চাক্কি পেশা। যে যতটা পারবেন, মাসিমা এদিকে চলে আসুন, যে যতটা পারবেন। তোমাদের যদি সারা শব্দ সেরকম ভাবে পাই, দরকার হলে আমি আবার আসবো তোমাদের শেখাতে। তোমরা রাজি? চলো, খুব ভালো লাগছে। তোমরা রাজি? ভালো লাগছে? ভালো লাগছে? চলো, হবে আবার। চলো, কেউ যদি করবে তাহলে করে নাও। চলো, মজার জিনিস। চলো, করো তোমরা। তাহলে এটার নাম কি বললাম? চাক্কি পেশা। এটার নাম হলো চাক্কি পেশা। পারবেন না সবাই? অবশ্যই পারবেন। যাদের যাদের বয়স্ক ব্যক্তিরা আছেন আমি অবশ্যই অনুরোধ করব করার জন্য। এরপর নেক্সট যাচ্ছি, দেখুন ভুজঙ্গাসন। সবাই করো, তোমরা করো করো ভুজঙ্গাসন। দেখুন কতটা হাত থাকবে দেখে নেন। ব্যায়াম করার আগে জেনে নিতে হবে কিভাবে করব, নইলে কিন্তু সমস্যা উৎপন্ন করবে। হাতটা থাকবে পুরো আমার এই সাইডে,
ধীরে ধীরে আস্তে করো। ভুজঙ্গ মানে হচ্ছে সর্ব, ওইভাবে নয়। ভুজঙ্গ মানে হচ্ছে সর্ব, উঠবো কোমরের উপর চাপ দিয়ে, কোমর নয় কিন্তু কোমরের এখানে পুরো প্রেসারটা এখানে পড়বে, পুরো প্রেসারটা। যে সমস্ত মায়েরা মাসিমারা সমস্যায় ভুগছেন আস্তে আস্তে ধীরে ধীরে করবেন যতটা পাচ্ছেন। কথা হবে না, চুপ, কথা হবে না, ধীরে ধীরে। এবং আমরা প্র্যাকটিস হয়ে গেলে আপনি তাড়াতাড়ি করতে পারেন। নেক্সট, কি তোমাদের ভালো লাগছে? চলো হবে, আচ্ছা চলো নেক্সট। আমি যে ব্যায়ামটা দেখাচ্ছি বাচ্চারা অবশ্যই পারবে। অর্ধ চন্দ্রাসন, যাদের বয়স হয়ে গেছে তারা তো আর পারবেন না। দেবজিৎ, অর্ধ চন্দ্রাসন, ধীরে ধীরে পিছনের দিকে যাব যতটা পারবো, একটুখানি থাকার চেষ্টা করবো যতটা পারবো, যতটা পারবো ধীরে ধীরে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, নিঃশ্বাস বন্ধ করে কেউ ব্যায়াম করবো না। যতটা পারবো আমার শরীরের সাধ্য মতো জোর করে করতে যাব না, আমার শরীর যতটা নিতে পারবে। এরপর যেটা করব সেটা হচ্ছে উষ্ট্রাসন। এরপর যেটা করব সেটা হচ্ছে উষ্ট্রাসন। তো একটা পশ্চারে কিছুক্ষণ থাকবো আমরা, 5 সেকেন্ড 7 সেকেন্ড করে থাকার চেষ্টা করব, ঠিক আছে? সব কচি কাঁচারা অবশ্যই থাকার চেষ্টা করব কিছুক্ষণ, অন্তত 2-3 মিনিট, এই 2-3 মিনিট তো নয়, 5-7 সেকেন্ডের মতো অন্তত থাকবো, ঠিক আছে? নেক্সট, এবার যে আসনটা আমি দেখাচ্ছি মর্কট আসন। দেখুন মায়েরা এটা অবশ্যই করবেন কোমরের সমস্যার জন্য। মাথা যেদিকে যাবে পা ধীরে ধীরে, পুরো পাটা একদম পাছার সঙ্গে লেগে যাবে। পা যেদিকে যাবে মাথা ঠিক উল্টো দিকে। কোমরের জন্য অসাধারণ, কোমরের জন্য অসাধারণ। পা যেদিকে যাচ্ছে মাথা তার বিপরীতে, পায়ের বিপরীতে মাথা। এরপর পাটাকে একটু ফাঁক করে নেব, এরপর পাটাকে একটু ফাঁক করে নেব, মাথার কন্ডিশনে একই রকম থাকবে। এরপর পুরো পাটাকে সামনের দিকে চালিয়ে দেবো, সরে যাও একটু। এবং কোমরের জন্য আর একটা ব্যায়াম আগে আপনাদেরকে দেখালাম, স্তন আসন, আগেই দেখালাম যদিও, আর একবার দেখিয়ে দিচ্ছি। কোমরের জন্য এটাও ভালো। দেবজি লাইভ করেছিস? দেবজি দুটো চলে আয়, ময়ূর আসন উঠে চলে আয়, ময়ূর আসন। এই যে আর এক ভাইকে দেখছেন, এও যোগার একজন ট্রেনার, এ সায়েন্সের ছাত্র, তা সত্ত্বেও কিন্তু যোগ করে। তো এখন যে একটা আসন আপনাদেরকে দেখাচ্ছি ময়ূর আসন, কারণ এই সমস্ত ছেলে মেয়েদের উপযুক্ত বয়স এই আসনটা শেখার জন্য। এই আসনটার নাম হচ্ছে ময়ূর আসন। এই যে আসনটার নাম হচ্ছে ময়ূর আসন, এটা সুগারের জন্য উপাদেয়। যার যা সুগার, যার যার পেটের সমস্যা, তার এই আসনটা খুবই উপাদেয়। এরপর ছাত্রছাত্রীরা মনে রাখতে পারে না। এবার দেখো তোমাদের আর একটা ব্যায়াম দেখাচ্ছি, শীর্ষাসন। আমরা করবো এবার শীর্ষাসন। এই আসনটা যারা মনে রাখতে পারো না, ভুলে যাচ্ছ, তাদের জন্য, ঠিক আছে? এই আসনটার নাম হচ্ছে শীর্ষাসন।
এই যে আসন এটা দেখছেন এর নাম হচ্ছে শীর্ষাসন। আজকেই তোমাদের করার দরকার নেই, দরকার হলে আমার শাখা ভাইয়েরা যদি খবর দেয় আমি আবার আসব। আমার শাখা ভাইয়েরা এখান থেকে যদি মেসেজ পাঠায় আমি আবার শেখানোর জন্য আসবো, আপনারা যদি রাজি থাকেন। সবাই শিখতে রাজি আছো তো চলো হয়ে যাবে। তো দেখো দেখি টাইম কত হলো, ঠিক আছে। এবার দেখো তোমাদের সুগার রোগের কয়েকটা কারণ আমি বলে দিই, কয়েকটা ব্যায়াম আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সুগার কারো আছে একটু হাত তুলবেন? কারো সুগার আছে? সুগার এর নাম হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ বা চিনি রোগ। সুগার রোগের সিমটম কি বলে দিই, আপনি কি করে বুঝবেন যে আপনার সুগার হয়েছে? সুগার হয়ে গেলে গলা সবসময় শুকিয়ে থাকবে, সুগার হয়ে গেলে অতিরিক্ত জল তেষ্টা পাবে, সুগার হয়ে গেলে অতিরিক্ত খিদে লাগবে, প্রস্রাবে পিঁপড়ে বা ডোরা লাগবে, অ্যালবুমিনের পরিমাণ বেড়ে যাবে যদি সুগার হয় কারো। সুগার হলে রোদে নামলে মাথা ঝিমঝিম করবে, শরীরে কোনো এনার্জি থাকবে না, বুঝে যাবেন আপনার সুগার হয়েছে। যখন এরকম হবে তখনই জানবেন আপনার সুগার হয়েছে। সুগার মিনিমাম খালি পেটে টেস্ট করালে থাকা দরকার 100 থেকে 120, ভর্তি পেটে থাকা দরকার 150 পর্যন্ত ঠিক আছে। এর বেশি বা কম হলে আপনার সমস্যা। এই যে তুমি এখন ওরকম করতে যাও না, লেগে যাবে, তখন বলবে যে সমস্যা হবে, এখন বসে যাও চুপচাপ দেখে নাও। তো দেখুন এই সুগার কি কি সিমটম আপনাকে বললাম, এবার সুগার সারানোর কতগুলো আমি ব্যায়াম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুগার কেন হয় একটুখানি বলে দিই। আমাদের নাভির বাম পাশে যে প্যানক্রিয়াস বলে গ্রন্থি আছে তার অগ্নাশয় থেকে ইনসুলিন নামক হরমোন বেরোয়, এই হরমোনের পরিমাণ কমে গেলে সুগার হয়। এখন ডাক্তার আপনাকে বলেছে সুগার হয়েছে, আপনি ভয়ে মরে যাচ্ছেন। এখন এই ইনসুলিনকে যদি আমি বাড়াতে পারি, রিপ্রোডাক্ট করতে পারি, তাহলে সুগার রোগ সেরে যাবে। তো কিভাবে বাড়াবো দেখুন, এই আসন যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এর নাম হচ্ছে মন্ডুকাসন। দেখুন মন্ডুকাসন, নাভির বাম দিকে প্যানক্রিয়াস, যেখান থেকে ইনসুলিন কম তৈরি হচ্ছে, এই ইনসুলিনের পরিমাণ যদি আমি বাড়াতে পারি তাহলে আমার সুগার রোগ সেরে যাবে। তাহলে কি করে বাড়াবো? হাওয়া আগে বের করে দেবো, আর নাভির উপরে আগে বাম হাত রাখবো, তারপর ডান হাত, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো। নিঃশ্বাস নিতে নিতে সামনের দিকে আগাবো, পিছনের দিকে যাব। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। এটা হচ্ছে আমি যে আসনটা এখন দেখাচ্ছি তার নাম কি বললাম গো? আমাদের দেশের কাজ করতে গেলে, সমাজের কাজ করতে গেলে ব্রেন থাকবে অ্যাক্টিভ। কে কি বলছে একবার বললে যেন ক্যাচ করার মতো ক্ষমতা থাকে। তো এই আসনটার নাম আমি একবার বলেছিলাম, কারো মনে আছে? মন্ডুকাসন। কি নাম? কি নাম তোমার? রিমা। আইকিউ খুব স্ট্রং আছে, মা বাবারা সচেতন থাকবেন। রিমা একজনই মাত্র বললো এখানে মন্ডুকাসন। দেখুন মন্ডুকাসনটা আর একবার করা যায়, রিমার মা বাবা সচেতন থাকবেন, ব্রেনের আইকিউ ভালো আছে। তো দেখুন নাভির উপরে মুঠি করে দু হাত রেখে সামনের দিকে একই রকমভাবে আগাবো। নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। দেবজিৎ, দেবজিৎ। তাহলে এই আসনটার নাম কি বললাম? মন্ডুকাসন। এবার যাব শশকাসন। শশক মানে খরগোশ। ধীরে ধীরে সামনের দিকে, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে। এই আসনটার নাম হলো মন্ডুকাসন। যদি এইভাবে যে এখন আসনটাতে আমি বসে আছি, এই আসনটার নাম কারো জানা আছে? এই যে আসনটাতে আমি বসে আছি এই আসনটার নাম কারো জানা আছে? কারো? এই আসনটার নাম হচ্ছে বজ্রাসন। পূর্ণ আহারের পর একমাত্র আসন যা করা যায়, আর কোনো আসন করা যায় না। ভর্তি পেটে খাবার পর শুধুমাত্র এই আসনটা করে যদি আপনি চুল আঁচড়ান তাহলে চুল কালো হবে। এই আসনে বসে যদি চুল আঁচড়ান চুল কালো হবে। যদি নোকে নোকে ঘষেন তাহলে চুল কালো হবে। যার যা চুল সাদা হয়ে যাচ্ছে নোকে নোকে ঘষবে, যারা প্রথম থেকে এখন থেকে ঘষবে। কারণ আমাদের চুলের মধ্যে মেলানিন নামক রঞ্জক পদার্থ আছে, সেই রঞ্জক পদার্থ কমে গেলে চুল সাদা হয়ে যায়। এটা ঘষলে আবার উৎপন্ন হয়।
মেলানিন। তো দেখুন এইভাবে বজ্রাসনে বসে আমরা এই দুটো আসনকে দেখালাম। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে যোগ মুদ্রা আসন, পদ্মাসন। এই যে আসনটাতে আমি বসে আছি এই আসনটার নাম হচ্ছে পদ্মাসন। এই আসনটাতে বসে ঠিক ওই একই রকমভাবে নাভির উপর প্রথমে বাম হাত, তারপর ডান হাত, তারপর ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাবো। যারা যারা বয়স্ক ব্যক্তি ভাবছেন যে আমি বজ্রাসন করতে পারবো না, তাদের জন্য যদি ভাবেন এভাবে বসতে পারবো না, তাহলে যেমনভাবে রিল্যাক্সে বসেন, রিল্যাক্সে বসে আগে বাঁ হাত দেবেন, তারপর ডান হাত, যেমনভাবে করবেন। অ্যাকচুয়ালি এইভাবে পদ্মাসনে বসে করা উচিত। এটার নাম কি বললাম? যোগ মুদ্রা আসন। কি বললাম? পরের দিন যখন আমি আসবো প্রত্যেকটার নাম কিন্তু আমি জানতে চাইবো, আবার প্রত্যেকটা আসনের নাম জানতে চাইবো, কিন্তু একটা করে দেখাবো, তোমাদেরকে নাম বলতে হবে, ঠিক আছে? তো এই আসনটার নাম যোগ মুদ্রা আসন। এখন আসুন কতগুলো সুস্থ থাকার জন্য সাধারণ নিয়ম কানুন একটুখানি জেনে নিই, একটুখানি মন দিয়ে শুনবেন কথাগুলো। আচ্ছা, খাবার পর পর জল কে কে খান? একটু হাত তুলবেন না? দেবজিৎ, খাবার পর পর কে কে জল খান? একটু হাত তুলবেন না? কাল থেকে খাবার পর পর জল খাবে না, হাত নামাও। যে যে আচ্ছা, ওদের মনে হয় ভালো লাগছে না। আচ্ছা, তোমাদের ভালো লাগছে না? তো ভালো লাগছে তো মারমারি করছো কেন? আচ্ছা, খাবার পর পর জল খাবেন না। যে যে খাবার পর পর জল খাচ্ছেন তার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি জীবনে সারবে না। যত বড়ই ডাক্তারখানায় যান না, যে ডাক্তারের কাছে যাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে খাদ্যান্তে বিষম বাড়ি। তার মানে কি? আমরা এই যে খাবার খাই সব আমাদের পাকস্থলিতে যায়, সেখানে গিয়ে কি হয়? হজম প্রক্রিয়া শুরু হয়। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে মেশে। এই মেশার কাজ যখন হচ্ছে তখন আপনি ঢক ঢক করে জল খেয়ে নিচ্ছেন। তার মানে যে প্যানক্রিয়াস থেকে, অগ্নাশয় থেকে যে হিট উৎপন্ন হয়েছিল খাবারটাকে হজম করার জন্য, এই হজম করার জন্য এই হিট শেষ। এর ফলে সারা জীবন আপনাকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটিতে ভুগতে হবে। তাহলে জলটা খাবো কখন, কতটা খাবো, কিভাবে খাবো? যখন জল খাবার ইচ্ছা হবে, অন্তত খাবার 40 মিনিট পর আপনাকে জল খেতে হবে। খাবার খাওয়ার পর পর নয়, নইলে খাবার খাওয়ার কিছুক্ষণ আগে অল্প একটু খেয়ে নেন। খেতে খেতে জল পান করবেন না, আমি অনুরোধ করে যাচ্ছি। যারা যারা গ্যাসের সমস্যায় ভুগছেন, খেতে খেতে জল খান, তারা আজ থেকে জল খাওয়া ছেড়ে দেবেন, নইলে কিন্তু গ্যাসের সমস্যা মিটবে না। এই গ্যাসের সমস্যার জন্য আপনাদেরকে ব্যায়াম দেখালাম, অনেক কিছু দেখিয়ে গেলাম, বেল বললাম। জোয়ান থাকলে একটুখানি খাবেন বাড়িতে, জোয়ান খুব গ্যাসের পক্ষে খুব ভালো। চলুন, আয়ুর্বেদ শাস্ত্রে দ্বিতীয়ত বলছে যে জল খাবার নিয়মে বলছে কখনো দাঁড়িয়ে জল পান করবেন না। যদি দাঁড়িয়ে জল পান করেন তাহলে হাঁটুর যন্ত্রণা সারবে না সারা জীবন। যখন জল পান করবেন, হয় বসে যান, চেয়ারে বসে যান, মাটিতে বসে যান, যেমন করে বসে যান, বসে ধীরে ধীরে জল পান করবেন। ঢক ঢক করে জল পান করবেন না, ঢক 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 করে জল পান করবেন না। জল ধীরে ধীরে মুখের মধ্যে চুমুক দিয়ে নিয়ে ধীরে ধীরে পান করবেন, ঢক 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 করে। এটা কিন্তু জল খাবার নিয়ম না। দেখুন, আয়ুর্বেদ শাস্ত্রে আরও বলছে যারা যারা ঠান্ডা জল পান করেন, এই গ্রীষ্মকালে যারা করেছেন ফ্রিজের জল, পেপসি, কোকাকোলা, তাদের সারা জীবন কনস্টিপেশনের সমস্যা মিটবে না, মানে পায়খানা ঠিকঠাক হবে না। দুটো বিজ্ঞানের ভাষা হচ্ছে কনস্টিপেশন এবং কোলাইটিস। কোলাইটিস মানে অতিরিক্ত পায়খানা হওয়া, আর কনস্টিপেশন মানে হচ্ছে পায়খানা না হওয়া। এখানে এমন কেউ আছেন যে 2 দিন পর পর পায়খানা হয়, এমন কেউ আছেন যে 1 দিন পর পর পায়খানা হয়। লজ্জা করবেন না, বলবেন এরকম কেউ আছেন কি? এটা কিন্তু সমস্যা বা রোগ। 1 দিন পর পর। এবার ভালো করে মন দিয়ে শুনুন, যদি পায়খানা আপনার প্রত্যেক দিন ক্লিয়ার না হয় তাহলে কি সমস্যাটা হবে? আমাদের এই পেটের মধ্যে যদি পায়খানা জমে থাকে তাহলে সে আস্তে আস্তে পচতে আরম্ভ করবে এবং দুর্গন্ধ ছড়াতে আরম্ভ করবে এবং আরও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ দেখা যাবে। সেই জন্য প্রত্যেক দিন পায়খানা করা অবশ্যই কর্তব্য। এটা দেখে হাসির মতো মনে হচ্ছে বা শুনে হাসির মতো মনে হচ্ছে, কিন্তু হাসির কথা নয়।
সেই জন্য যেটা করবেন, সকালে উঠেই জল পান করবেন। কে কে সকালে উঠেই জল পান করবেন একটু হাত তুলবেন তো। কে কে সকালে উঠেই জল পান করেন? বাকিরা করেন না কেউ? সকালে উঠেই জল পান করবেন এবং শীতকালে একটু হালকা গরম জল পান করবেন। একদম ঠান্ডা জল আপনাদেরকে অনুরোধ করছি, বাড়িতে ফ্রিজ থাকতে পারে কিন্তু ব্যবহার করবেন না ফ্রিজের ঠান্ডা জল। যে ব্যবহার করছেন আর্থরাইটিসের সমস্যায় ভুগবেন, মানে যন্ত্রণা হবে, আপনার হাঁটুর যন্ত্রণা, জয়েন্ট পেনের সমস্যা হবে। বাড়িতে ফ্রিজ আপনার থাকতে পারে কিন্তু ফ্রিজের জিনিস কম ব্যবহার করুন। FCS মানে ক্লোরোফ্লুরোকার্বন বলে বিষাক্ত গ্যাস আমাদের এই ফ্রিজের মধ্যে আছে। CFC ক্লোরোফ্লুরোকার্বন ভয়ঙ্কর মারাত্মক। সেই জন্য বলছি ব্যবহার করবেন না দয়া করে। তাহলে দেখুন আয়ুর্বেদ শাস্ত্রে বলছে হৃদবুক, মৃদবুক এবং হৃদবুক হন, অর্থাৎ সিজনারি খাবার খাবেন। এই শীতকালে যে শাক সবজিগুলো হবে অবশ্যই দয়া করে খাবেন সকলে। যে সিজনে যে খাবারগুলো আসছে, যেমন বসন্তকালে অবশ্যই নিম পাতা সজনে খাবেন, বসন্তর অ্যান্টিসেপটিক, এটা খাবেন অবশ্যই। তো দেখুন হৃদবুক এই খাবারগুলো অবশ্যই খাবেন যে সবজিগুলো যখন আসছে। হৃদবুক এবং মৃদবুক কম খাবেন। রাত্রে 10টার পর কে কে আহার করেন একটু হাত তুলবেন না? রাত 10টার পর কে কে খান? রাত 10টার পর কে কে খান একটু হাত তুলবেন না? এই দেখুন তাতেও হাত তুলছে। রাত্রের আহার যত তাড়াতাড়ি পারা যায়, দরকার হলে 7টা 8টার মধ্যে করে নেবেন, দরকার হলে প্রয়োজন হলে। কেন? রাত্রে 10টার মধ্যে আহার করলে কি হবে, সূর্য যতক্ষণ আকাশে আছে ততক্ষণ সব জিনিস আপনার হজম হতে সাহায্য করবে। যেই ডুবে যাবে এখানে প্রক্রিয়া স্লো হয়ে যাবে। আজকে রাত 10টা 11টা 12টা পর্যন্ত গরিষ্ঠ আহার করছে, মাছ মাংস ডিম এই সমস্ত খাওয়াচ্ছে। এবং যে এই সমস্ত খাবে, সকালে 6টার আগে কে কে ওঠেন না আজ থেকে ওঠার চেষ্টা করবেন। বিশেষ করে আমি জানি গ্রামের মায়েরা বাবারা ছেলেমেয়েরা কম করে 6টার আগে উঠে যায়। যে বিছানায় পড়ে থাকেন দয়া করে তাকে ওঠার চেষ্টা করাবেন। এইদিকে আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন, রাত্রি তাড়াতাড়ি। ভালো করে দেখবেন আমাদের পোষা বেশ। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে সবাই একসঙ্গে বলবেন মেরুদণ্ড সোজা করে বসতে বলেছিলাম, সবাইকে ভুলে গেছেন হয়তো। যারা মেরুদণ্ড সোজা করে বসছেন না, স্পন্ডালাইসিসের সমস্যা হবে। সেই জন্য অভ্যাস করবেন। বললাম না অভ্যাস একদিনে হবে না, অভ্যাস তৈরি করতে হবে আমাদের। আমরা যদি ঠিক না থাকি আমাদের সন্তানরা কী করে ঠিক হবে? কি আমি রিকোয়েস্ট করে যাচ্ছি মায়েদের, সন্তানদের সকালে চা দেবেন না, নিজেরাও খাবেন না, চা আস্তে আস্তে ত্যাগ করুন। তাহলে কি খেতে বললাম আপনাদেরকে? আদা, তুলসী পাতা, গোলমরিচ ভালো করে থেঁতলে সেই জল পান করবেন। সন্তানদেরকে চা দেবেন না, ওদের এখন থেকে রুগী তৈরি করবেন না। সবাই একসঙ্গে আমরা বলবো বৃহদারণ্যক উপনিষদের একটা মন্ত্র, সবাই একসঙ্গে বলবো असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयधि सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। যে মন্ত্রটা পাঠ করলাম তার মানেটা এবার একটুখানি জেনে নেন। বৃহদারণ্যক উপনিষদ থেকে আমাদের এই মন্ত্র পাঠ করলাম। অসতো মা সৎগময়, আমরা যেন অসৎ পথ থেকে সৎ পথের দিকে যাই।
আর আমরা সবাই এখন অসৎ পথের দিকে যেতে আরম্ভ করেছি, ভাইকে ঠকাতে আরম্ভ করেছি, ঘরে অশান্তি, পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, দেশে আমার অশান্তি, সব জায়গায়। এই অশান্তির মূল কারণ হচ্ছে আমরা আজকে বড় লুভি হয়ে গেছি, আমরা বড় স্বার্থপর হয়ে গেছি, ভাইয়ের সম্পত্তি জোর করে লিখিয়ে নিচ্ছি। এই ধরনের আচরণ করলে কষ্টে আপনাকেই ভুগতে হবে। তাই বলছে আমরা যেন আবার সবাই সৎ পথের দিকে যাই। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। আমরা যেন তমস মানে অন্ধকার থেকে আলোর দিকে যাই, মৃত্যুর মা অমৃতঙ্গময়। আমরা যেন মৃত্যুর পথ থেকে অমৃতের পথে যাই। আবির আবির্ময় দিয়ে এইভাবে যেন জ্ঞানের আলো বর্ধিত। সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, সবার মঙ্গল হোক, গ্রামের সবার মঙ্গল হোক, প্রত্যেক ভাইদের মঙ্গল হোক, প্রত্যেক বোনের মঙ্গল হোক। সবাই যদি আমি এরকম সবাই চাই তাহলে গোটা গ্রামের উন্নতি হবে। সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়, সবাই সুস্থ থাকুক। সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সবাই সবার ভালো দেখুক। মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে, কেউ যেন কারোর আমরা ক্ষতি না চায়। এইরকম ভাবে যদি গ্রামে আমরা সবাই সবার পাশে থাকি তাহলে গোটা গ্রামে একটা ইউনিটি মিলে থাকবে।